আচ্ছা দেখেন, আজকে আমাদের টপিক কি হলো? কন্টেন্ট রাইটিং। গতকালকে আমরা যে কিওয়ার্ড প্ল্যানার দেখছিলাম না, গুগল কিওয়ার্ড প্ল্যানার, আপনাদেরকে বলছিলাম যে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তবে সেখানে প্রবলেম একটা কি দাঁড়াইছিল যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছিলেন না, কারণ স্কিপের অপশনগুলো আসছে না, এখনো ওটা আসে নাই, এখনো যে কোনো কারণে হোক আসেনি। তো আপনারা কি করতে পারেন, ওখানে চাচ্ছে কি কার্ড, আপনারা চাইলে একটা যে কোনো কার্ড অ্যাড করে আপনারা কন্টিনিউ করতে পারেন। আর যদি না থাকে তাও সমস্যা নাই, আমি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি সবার জিমেলে জিমেলে দিয়ে দেবো, বুঝতে পারলেন? তাহলে আপনাদের প্র্যাকটিস পারপাসে করতে পারবেন। আর যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে তখন তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে করতে হবে, তখন তার আপনার অ্যাকাউন্টে করার কোনো প্রয়োজন নাই। তো আমরা জাস্ট কন্টিনিউ করি। তারপরে বলেছে, এরপর আছে কি কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং জিনিসটাকে আপনারা সবাই জানেন, তাই না? কন্টেন্ট জিনিসটাকে মানে কন্টেন্ট রাইটিং আলাদা, কন্টেন্ট আলাদা। কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা ব্লগ লিখি মানে কিংবা লেখালেখি করে, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? আচ্ছা, কন্টেন্টের আগে কত প্রকার সেটা আমরা জানি। কন্টেন্ট কয় প্রকার? কন্টেন্ট মূলত চার প্রকার। কন্টেন্ট কয় প্রকার? কন্টেন্ট মূলত চার প্রকার। একটা হচ্ছে টেক্সট কিংবা লিখিত কন্টেন্ট, যেটা আমরা ব্লগ কন্টেন্ট বলে থাকি। তারপরে ছবি কিংবা ইমেজ। তারপর হচ্ছে শব্দ বা অডিও, মানে মিউজিক যেটাকে বলছি, ঠিক আছে? শব্দ, অডিও কিংবা মিউজিক। তারপরে কি আছে? ভিডিও ও অ্যানিমেশন কিংবা কার্টুন। ঠিক আছে, ভিডিও বলতে কি আমরা যেগুলো ভিডিও মেক করে আমাদের যেটা আইটির বিভিন্ন বলেন, ইউটিউবে যেগুলো ভিডিও দেখেন সেগুলো, কিংবা কার্টুন যেগুলো দেখেন ওগুলো হচ্ছে কি ভিডিও কন্টেন্ট। তবে আমরা কাজ করি কোনটা নিয়ে? এই তিনটা নিয়ে কাজ করি, টেক্সট, তারপর হচ্ছে পিকচার, তারপর হচ্ছে ভিডিও নিয়ে কাজ করেছি মূলত আমরা, বা সচরাচর এই তিনটে। কারণ আমরা অডিও নিয়ে কাজ করি, আমাদের ভিতরে কেউ গান টান বলে নাকি? এরকম কেউ কিন্তু কিছু বলে না। তারপর অডিও কাজ কার ভিতরে থাকে? ভিডিওর ভিতরে অডিও থাকে, সেটা সবাই জানে, ঠিক আছে? আমরা যখন ভিডিও মেক করতে তার ভিতরে অডিও থাকে না? আচ্ছা, তো আমরা আজকে একটা কন্টেন্ট লিখবো এবং সবকিছু খুব সুন্দর করে সাজাবো। প্রথমে কি বলেছে? হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, সেটা আমরা সবাই জানি যে আমরা আর্টিকেল যেটা লিখি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? তারপর ইন্ট্রোডাকশন টু দ্য ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, আমরা সেটা দেখলাম যে কন্টেন্ট কয় প্রকার? চার প্রকার। একটা কি? ইমেজ, অডিও, ভিডিও, আর কি? টেক্সট কিংবা রাইটিং কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, হাউ টু ইমপ্রুভ কন্টেন্ট রাইটিং স্কিল, আমরা কিভাবে আমাদের কন্টেন্ট রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি? এটার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে প্রথমে রিভিউ গ্রামার অ্যান্ড স্পেলিং বেসিক্স। মানে আপনাকে এমন না যে আপনাকে গ্রামার 100% ঠিকঠাক হওয়া লাগবে একটা কন্টেন্টের ভিতরে। একটা কন্টেন্টের ভিতরে যখন গ্রামার 100% ঠিকঠাক হয়ে যায় তখন মানে এআই জেনারেটেড জিনিসটা লাগে, বুঝতে পারবেন? মানে মানে হিউম্যান জেনারেটেড লাগে না। যেমন আমরা যদি বাংলা গ্রামার মেনটেন করে বাংলা কথাগুলো বলতে লাগি না, আমাদের কথা কেমন রোবোটিক লাগবে, মনে হচ্ছে রোবট কথা বলছে এরকম লাগবে, ঠিক আছে? এর জন্য আমরা কি করব, মানে মোটামুটি গ্রামার ঠিক থাকলে হবে। তাই বলে এমন তো করা যাবে না যে আমাদের গ্রামার সব চেঞ্জ করে ফেললাম। তাই করা যাবে যে একটা লাইনে গ্রামার মেনটেন করে না লিখে এমন একটা জিনিস লিখলাম যে ওটার কোনো মানে আসছে না, উল্টাপাল্টা মানে আসছে, এটা তো করা যাবে না। মানে গ্রামার মোটামুটি ঠিক রেখে আপনাকে অবশ্যই বানানগুলো ঠিক রাখতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখেন, যদি আপনার কন্টেন্টের ভিতরে বানানো ভুল থাকে তাহলেও আপনার মানে আর্টিকেল র‍্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম। মানে এটা একটা এসইও ফ্যাক্টর, আপনাকে অবশ্যই বানানগুলোও ঠিকঠাক লেখা লাগবে, ওকে? আচ্ছা, তারপরে কি বলছে? রিড হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট, মানে আপনাকে অবশ্যই পড়া লাগবে যা আপনি লিখতে চান। তার মানে আমরা তো সচরাচর কিছু জানি না, স্বাভাবিক বিষয়। আমি কিভাবে জানবো একটা বিষয়, নতুন একটা জিনিস, এটা আমি কিভাবে জানবো? প্রথমে আমাকে সেই বিষয়ে পড়তে হবে, সেই বিষয়ে ভিডিও দেখতে হবে, আরো যত যা আছে সেই বিষয়ে আমাকে আইডিয়া নিতে হবে, দেন আমি সেটা সম্পর্কে কি করতে পারবো? লিখতে পারবো। তাই অবশ্যই আমাকে কি করতে হবে? যেটা সম্পর্কে লিখতে চাই সেটা সম্পর্কে আগে নলেজ গ্রহণ করতে হবে কিংবা পড়তে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে গেট ফিডব্যাক। আপনি কি করতে পারেন? আপনার সব জায়গাতে কমেন্টস অপশনটা ওপেন করে রাখবেন, সেটাও আপনার মানে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে হোক, কমেন্টের অপশন থাকে না? এটা কিন্তু অফও করা যায়, কিন্তু আপনি অন রাখবেন কেন? আপনি জানতে হবে যে আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করছে কি না, মানে কিংবা তারা কি প্রবলেম বলছে যে আপনার কন্টেন্টে এইটা সুবিধা। আপনি লাস্টে এটা বলে দিতে পারেন যে আমার কন্টেন্টে যদি কোনো কিছু আপনাদের মনে হচ্ছে যে কমতি আছে কিংবা পরিবর্তন করার প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে এটা কি করবো ওরা? বিশেষ দ্রষ্টাব্যতা দিয়ে দিবেন এই জিনিসটা। তাহলে ওদের প্রবলেম মানে যেটা যেটা কমতি মনে হবে ওরা কমেন্ট বক্সে সেটা সেটা উল্লেখ করে দেবে। যদিও এটা একেবারে হয় না, আপনি এটা ভাইরাল হওয়ার পরে যেহেতু আপনার কন্টেন্ট যখন মানুষের কাছে যাবে বেশি, তখনকার জিনিসগুলো পাবেন। তারপরে কি বলছেন? থিঙ্ক অ্যাবাউট স্ট্রাকচার, ঠিক আছে? আপনার কি করতে হবে? অবশ্যই আপনার কন্টেন্ট এর স্ট্রাকচার ঠিক রাখা লাগবে। আপনি যদি কন্টেন্টের স্ট্রাকচার এমন ভাবে দেন যে আপনার মানুষ দেখে বিরক্ত হচ্ছে, যেমন আমরা যদি দেখি কিছু কন্টেন্ট,
আচ্ছা আমরা আজকে প্রথম দিককার কন্টেন্ট, আজকে শেষের দিককার দেখবো। ওয়েবসাইটে না কি দেয়া আছে 7 নম্বর পেজে দেখো। এবার দেখি এই ব্যক্তিরা 7 নম্বর পেজে কেন আসছে। সে ভালো কন্টেন্ট না রাখতে what is এবার আমরা যাই 7 নম্বর কি 10 নম্বর পেজে যাই। আচ্ছা দেখি এই ব্যক্তিটা কি লিখছে, এর স্ট্রাকচারটা কেমন, এর স্ট্রাকচার কেন এই 7 নম্বরে আছে, কেন ওই ব্যক্তি 1 নম্বরে আছে, ঠিক আছে। আচ্ছা একজন ব্যক্তি 7 নম্বরে 1 নম্বর থাকার ভিতরে কিন্তু অনেক জিনিস থাকতে পারে, মানে অনেক ফ্যাক্টর থাকতে পারে কেন ওই ব্যক্তি 7 নম্বর আছে, কেন ওই ব্যক্তি 1 নম্বর আছে। একটা জিনিস দেখেন, এটা কিন্তু তার একটা কন্টেন্ট লেখার পেজ। সে কি বলেছে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সে প্রথমে মনে করেন দিল, তার দেখবেন যে প্রথম জিনিস কি ঠিক নাই, মাঝখানে এত বড় একটা ফর্ম দেওয়ার কোনো জরুরি ছিলই না। এটা কি স্ট্রাকচারের সাথে যায়, একটা কন্টেন্ট লেখার মাঝখানে এত বড় একটা ফর্ম আপনার সামনে উঠে আছে, দেখেন কত বড়। এটা কিন্তু তুলনামূলক মেলা বড় না ফর্মটা, ঠিক আছে না। আচ্ছা তারপরে কি লিখছে, হোয়াট ইজ সার্চ অপটিমাইজেশন, এটা মোটামুটি ঠিক আছে। একটা ভিডিও দিচ্ছে, এটাও ঠিক আছে। এটা হচ্ছে তার মেইন টাইটেল, মেইন টাইটেল সাইজ, এবং দেখেন তার হেডিং এর সাইজ কিন্তু সেম। বুঝতে পারলেন, তার মানে কি বুঝলাম, আমাদের মেইন টাইটেলে যে সাইজটা হবে সেই সাইজটা আমরা হেডিং এ কখনো দেব না, স্বাভাবিক বিষয়। আমরা মেইন টাইটেল মানে যে সবার বড় সেটা সবার বড়ই, তারপরে এগুলো আমরা সাব হেডিং দিতে পারতাম এখানে, কিন্তু সে কি করেছে, ডিরেক্ট সে এটা দিয়েছে, দিতে গেছে। আচ্ছা সে একটা ভালো কাজ করেছে কি, ইমেজ দেওয়ার পরে এখানে সোর্স একটা দিয়ে রাখছে, দেখি সোর্স কি দিয়েছে, ব্যাকলিঙ্ক করেছে কিন্তু। আচ্ছা যে ইমেজটা সে পাইছে কোথায়, এখানে, এটা তার জন্য একটা ভালো কাজ করেছে, এটা কিন্তু তার লাভে গেছে। মানে সে যে 7 নম্বর পেজে আছে এটাও এটার কারণে হতে পারে, বুঝতে পারলেন না, কারণ সে তারপরেও থাকতে পারতো, তবে এটার কারণে আগে গেছে কিসের জন্য, কারণ সে সোর্সের জায়গায় একটা ব্যাকলিঙ্ক করেছে তার, মানে এই তার ভালোই ব্যাকলিঙ্ক করেছে, গুড। তারপরে কি করেছে, বুলেট পয়েন্ট দিয়েছে, লিংক ইউজ করেছে, তাও ভালো। এখানে মোটামুটি ভালো লাগছে, তবে সেখানে সবথেকে মানে খারাপ আমরা কি কি বলেছিলাম, একটা কন্টেন্টের ভিতরে যদি এসইও করতে হয় তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি কি কাজ করবে দেখি আমরা। যেহেতু দেওয়া দেওয়া আছে, না দেখে করার কোনো কিছুই নাই, আপনারা চাইলে দেখে দেখে করতে পারেন। আচ্ছা প্রথমে হচ্ছে স্ট্রাকচার অফ কন্টেন্ট, আপনারা কন্টেন্টের স্ট্রাকচারের দিকে তাকাবেন, এটা দিকে তাকালাম, মোটামুটি আছে, তবে কি একটা ঝাপসা টাইপের জিনিস, এই কন্টেন্টের লেখা কিন্তু ডিরেক্ট ব্ল্যাক না, এই লেখাগুলো ডিরেক্ট ব্ল্যাক। এই দেখেন এই এই লেখাটা দেখেন আর এই লেখাটা দেখেন, আপনার কি বলছে ডিরেক্ট ব্ল্যাক, এটাকে আমার কাছে ভিজিবল বেশি, এটা আমার কাছে ভিজিবল কম, প্রথম প্রবলেম। ঠিক আছে, দেন আমাদের কি বলেছে এখানে, যে কিওয়ার্ড ইন টাইটেল, এটার মেইন টাইটেল কি ছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা এসইও, ওকে। মানে সে কিন্তু এখানে এসইও উল্লেখ করতে পারতো, কিন্তু মানুষ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে কিন্তু কখনো সার্চ দেয় না, কি বলে মানুষ, এসইও, হোয়াট ইজ এসইও, মানুষ কি সরাসরি ডিরেক্ট আপনি কখনো সার্চ দিয়েছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি এসইও লেখেন না। এমন না যে মানুষ সার্চ দেয় না, মানুষ সার্চ দেয়, তবে তুলনামূলক খুবই কম। তার মানে অবশ্যই টাইটেলে এসইও কথাটা উল্লেখ করাটাও জরুরি ছিল, প্রয়োজন আমি ব্র্যাকেটে করতাম, ঠিক আছে না। আচ্ছা এরপরে কি বলেছে, যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ওকে, যেহেতু মানুষ এসইও লিখে বেশি সার্চ দেয়, আমরা এসইও তে দেখি। এসইও, ওকে, এই ব্যক্তি এটা 66 বার এসইও ইউজ করেছে। এখন একটা জিনিস ভাবেন, যদি এটা তার মেন কিওয়ার্ড হয় কোনোভাবে, মানে কোনো কারণে আমার কি মনে হচ্ছে এখানকার এসইওটা মেন কিওয়ার্ড নয়, এটা মনে হচ্ছে না, এসইওটা যেহেতু আমার মেন কিওয়ার্ড,
তার এই কন্টেন্টের লেন্থ কতখানি হবে? দেখে তো মনে হচ্ছে 500-700 ভিতরে কভার হয়ে যাবে, কিন্তু আমি কি বলেছিলাম এখানে 1000 কিওয়ার্ডের 1000 ওয়ার্ডের জন্য সে সর্বোচ্চ কতবার ইউজ করতে পারে মেন কিওয়ার্ড? 30 বার। কিন্তু সে কি করেছে 500-700 ভিতরেই 66 বার ইউজ করেছে, কিংবা 60 বার ইউজ করেছে মোটামুটি, কারণ আশপাশে আরো তো লেখা আছে। 60 বার কিংবা 55 বার, এতবার কি ইউজ করা ঠিক হয়েছে? না। সে এসইও জায়গায় ডিরেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখতে পারতো। অনেক জায়গাতে এসইও ডিরেক্ট ইউজ না করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো সে ইউজ করতে পারতো, তাই না? তার মানে তার মেন কিওয়ার্ডের টাইটেলে যে কিওয়ার্ডটা দিয়েছে, মেন কিওয়ার্ড দিয়েছে, তার ডেসক্রিপশনে সেই মেন কিওয়ার্ডের সাথে কোনো মিল নাই। আপনাকে এই কাজ কিন্তু কখনো করা যাবে না, আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে মেন কিওয়ার্ডের সাথে মিল থাকা লাগবে। টাইটেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়েছেন, এখানে দিতেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। টাইটেল এসইও দিলে আপনি এখানে দিতেন এসইও। ঠিক আছে? এরপরে কি বলেছে আপনার হেডার ট্যাগ, মানে h1 h2 ট্যাগ, এটা তো দেখতেই পাচ্ছে যে সে সবকটা সমানই করে ফেলেছে। মানে যেটা মেন টাইটেলের ট্যাগও যেটা দিয়েছে, সে মানে সাব হেডিং এর গুলো সেটাই ইউজ করেছে। এটা তার উচিত হয়নি, সে তার থেকে একটু ছোট অন্তত ইউজ করা উচিত ছিল। ঠিক আছে? তারপর হচ্ছে ইমেজ। ইমেজ আমি বলেছি কি মিনিমাম একটা দুইটা তিনটার বেশি একটা কন্টেন্টে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্টের ভিতরে তিনটা ইমেজের বেশি ইউজ করা কোনো প্রয়োজন নাই। সে 500 ওয়ার্ড ইউজ করেছে। তবে ইমেজে একটা জিনিস ভুল কাজ করেছে, সেটা হলো ইমেজটা অতিরিক্ত বড়। অতিরিক্ত বড় ঠিকই আছে, সমস্যা নাই, আমার তো ভালো যাচ্ছে, খুব একটা বেশি না। তবে ইমেজে সে ওয়াল্টার টেক্সট ইউজ করতে পারতো, কিংবা ইমেজে যে টাইটেল থাকে না নিচে এই জায়গাতে একটা, সেটা কিন্তু সে চাইলে ইউজ করতে পারতো। সে ইমেজ করছে একটা, এটা কি আরেকটা ইমেজ? এটাও মেবি ইমেজই সম্ভবত। হুম, এই যে এখানে আছে দেখেন, আমি যদি এখান থেকে ব্লগারে যাই, খেয়াল করেন, পোস্টে গেলাম, এখানে একটা ইমেজ ইউজ করা আছে না, এই এখানে একটা ইমেজ ইউজ করা আছে। ঠিক আছে? জাস্ট ইমেজের উপর আপনি ক্লিক করবেন, এটা হটা দিলাম, ইমেজের উপর ক্লিক করার পরে যে অপশনে ক্লিক করবেন, দেখবেন নিচে এই অপশনটা চলে আসছে যেটা। এবার আপনি এখানে লিখতে পারেন, বুঝতে পারেন? এই যে দেখেন এখানে হচ্ছে ক্যাপশন বলে এটাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি মেন টেক্সটে যাই, এখানে আছে ওয়াল্টার টেক্সট, বুঝতে পারলেন? তারপর হচ্ছে টাইটেল টেক্সট। আপনি টাইটেল টেক্সটে যা লিখবেন ওটা কিন্তু এর উপরে শো হবে। ওয়াল্টার টেক্সটে যা লিখবেন এটা কিন্তু শো হবে না। মনে করেন ওয়াল্টার টেক্সটে লিখলাম হচ্ছে ডিএম, ওকে, ডিএম, তারপরে টাইটেল লিখলাম হচ্ছে এসইও। এবার যদি আপডেট করি, একটা জিনিস খেয়াল করবেন, এখানে হাত দেওয়ার পরে এসইও লেখাটা কিন্তু ভেসে বেড়াবে। এটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ছোট ছোট আপনার জিনিসগুলো মেনটেন করা, কিংবা যেগুলো অপশন দিয়ে রাখছে প্রত্যেকটা অপশন ইউজ করা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ছোট্ট একটা ভুলের কারণে আপনি এক পয়েন্ট কমে যাইতেই পারে। মানে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আপনার খুব কম্পিটিশন চলছে, যে সে একবার উপরে যায় আপনি একবার উপরে যান, সে একবার উপরে যায় আপনি একবার উপরে যান। আপনি ছোট্ট একটা পয়েন্ট মিস করলেন, সে ছোট্ট একটা পয়েন্ট ইউজ করে ফেলেছে, তাহলে সে আপনার থেকে নাম্বার বেশি পেয়ে গেল না? যার কারণে সে উপরে আছে আপনার, বুঝতে পারলেন? মোবাইল দিয়ে বলতে আপনি সেটাকে কি করবেন, ওই ডেস্কটপ মোডে করে নেবেন। মোবাইল ডেস্কটপ মোড আছে না, দেখবেন ডেস্কটপ করলে তো সবই সেম আসবে। আচ্ছা, এরপরে কি আছে? ইন্টারনাল লিঙ্কস। এবার দেখি তার কাছে ইন্টারনাল লিঙ্কস কি কি আছে। সে আমার মনে হয় যে ইন্টারনাল লিঙ্কস ইউজ করেই নাই। তার ওয়েবসাইটের নাম কি? ফার্স্ট পেজ, তাই তো? এবার সে যতগুলো লিঙ্ক ইউজ করেছে, আগে লিঙ্ক গুলো চেক করব। আচ্ছা, ফার্স্ট পেজ কয়টা লিঙ্ক ইউজ করেছে এটা শুধু চেক করবেন। একটা, দুইটা, দুইটা সে অলরেডি করেছে। যদি সে এখানে সব কয়টা তার নিজের লিঙ্ক ইউজ করে, তাহলে সর্বোচ্চ ভুল কাজ এটা করেছে। যেমন ফার্স্ট পেজ, এটা সবই করেছে, কিন্তু এটা কিন্তু উচিত অতিরিক্ত লিঙ্ক ইউজ করা। যেমন সে লিঙ্ক ইউজ করেছে, এটা কি উচিত অতিরিক্ত লিঙ্ক ইউজ করা? এখন আবার আরেকটা জিনিস থাকতে পারে, সে যদি নো ফলো দিয়ে রাখে। এখন আমরা কি করতে পারবো, আমাকে এখন এটা চেক করা লাগবে না। এখন নো ফলো চেক করার জন্য কি করেছিলাম আমি, অনেক কিছু মাথায় কিন্তু কাজগুলো করতে হবে, বুঝতে পারলেন? ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক এর ক্লাস কোথায় ছিল? নো ফলো চেক করার জন্য কি করতে হবে আমাকে, যেই ওয়েবসাইট আছে তার আগে কি করতে হবে, ভিউ মাইনাস সোর্স লিখতে হবে। ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, দেন কপি, দেন আমরা এখানে যাব, আমরা জাস্ট এটা ফার্স্টে গিয়ে কি করব, আমাদের ওটা পেস্ট করে দেব। ওকে, তারপরে ইন্টার। তাহলে আমাদের এটা কি ফাইল ওপেন হয়ে গেল, সোর্স ফাইল ওপেন হয়ে গেল। এবার দেখি আমরা নো ফলো দেখে সার্চ দিই, কন্ট্রোল এফ,
তার মানে সে প্রত্যেকটাকে কি ফলো দিয়ে রাখছে, ডু ফলো দিয়েছে, কিন্তু এতগুলোকে ডু ফলো দেওয়া উচিত ছিল তার? তার সর্বোচ্চ এগুলো 2টা থেকে 3টাতে দেওয়া উচিত ছিল, কিন্তু সে কি করেছে 5টা 7টা 10টা যাই দিয়েছে প্রত্যেকটাকে সে ডু ফলো দিয়ে রাখছে। তার মানে এটা কি উচিত তার? ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে হবে আপনাকে সর্বোচ্চ 2টা থেকে 3টা, তারপরে নো ফলো মানে যদি থাকেই তাহলে ডু ফলো দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি তো ইউজ করেছেন 8-9টার বেশি ইউজ করে ফেলেছে ওখানে সে, আবার ডু ফলো দিয়ে রাখছে, তাহলে গুগল কি মনে করবে এটা এসইও অপটিমাইজ কোনো কন্টেন্ট না। আমি জাস্ট ভুলগুলো ধরা দিচ্ছি কেন, যাতে আপনারা এই ভুলগুলো চেক করতে পারেন ক্লায়েন্টের ওয়েবসাইটে, ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে এগুলো চেক করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো তার ভুল আছে, এগুলো এখন সলভ করার, আর এগুলো কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে। আপনি এই ভুলগুলো যে বের করেছেন এটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে জানাতে হবে যে ভাই এই ভুলগুলো আমি আপনার ওয়েবসাইট থেকে খুঁজে বের করছি, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট কি আছে দেখে, আমি জাস্ট আমার পয়েন্টের সাথে ওগুলো মিলাচ্ছি, হ্যাঁ, মানে গুগল আমাদেরকে কি করে এসইও করতে বলেছে আর আমরা কি করে আমরা এসইও করি। এরপরে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, দেখি এক্সটার্নাল লিঙ্ক তো সে একটা ইউজ করেছে, ওটা দেখলাম, ওকে এটা গুড, ভালো কাজ করেছে। তারপর হচ্ছে ডেপথ অফ কন্টেন্ট, মানে কন্টেন্ট সে বিস্তারিত ভালো মতো সুন্দর করে লিখতে পারছে কিনা সেটাও কিন্তু জরুরি। তার মানে আমার কন্টেন্টটা পড়া লাগবে। এখন কন্টেন্ট পড়ে বুঝতে, যদিও আমার ওয়েবসাইটটা একেবারে পছন্দ হচ্ছে না, মানে ভালো লাগছে না, মানে কেমন একটা, আর মাঝখানে সব থেকে বেশি বিগাড়ি জিনিস এই জিনিসটা দিয়েছে, এটা কোনো কাজের না। আচ্ছা, কন্টেন্ট পড়ে আমাকে বুঝতে হবে যে কন্টেন্টের ভিতরে ভালো কিছু আছে না নাই। তারপর আমরা একটা জিনিস চেক করতে পারি, সেটা হচ্ছে কন্টেন্ট, আমরা দেখতে পারি সেই ব্যক্তি কিভাবে কন্টেন্ট লিখছে, এআই জেনারেট করেছে না নিজে থেকে লিখেছে, এটা আমরা চেক করতে পারি। কারণ ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলবে যে ভাই, কারণ আপনি নিজেও জানেন যে এআই জেনারেটেড কন্টেন্ট কখনো র্যাঙ্ক করবে না, তারটা র্যাঙ্ক করছে না, কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলেছে জেনারেট করেছে এআই দিয়ে, কিন্তু বলেছে যে ভাই আমি নিজে থেকে লিখেছি। কারণ ক্লায়েন্টকে আপনি এখন কিভাবে বুঝাবেন, তাকে তো আর বলতে পারবেন না যে ভাই তুমি লিখেছো এআই দিয়ে, আমি জানি তুমি লিখেছো এআই দিয়ে, কিন্তু তাকে কি করতে হবে, একটা প্রমাণ দিতে হবে। তো আপনারা জাস্ট প্রমাণটা যদি চেক করে দিবেন তার ওই ইয়াগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো বেশি দিতে হবে, মিনিমাম 80 ওয়ার্ড, ওকে, আরো ভালো। আমরা এখান থেকে এই দুইটা কপি করলাম, ওকে, জাস্ট আমি চেক করার জন্য, আপনারা গোটাটাই চেক করবেন, আমি জাস্ট দুইটা প্যারা চেক করছি যাতে আমি দেখতে পারি। তারপরে অ্যানালাইজ টেক্সট, কি বলছে, লাইকলি এআই জেনারেটেড 100%, মানে এআই দিয়ে জেনারেট করেছেন, সবথেকে বড় ভুল। আচ্ছা, ওকে, আমরা এবার এটা চেক করি। দাঁড়ান, এখানে আমাকে রেজাল্ট দিবে, করি কি বললো এটা, টেস্ট স্ক্যান, এআই কন্টেন্ট ডিরেক্টেড, মানে গোটাটা এখানে এআই জেনারেটেড কন্টেন্ট লিখেছে, তার মানে কি র্যাঙ্ক করার কোনো সম্ভাবনাই ছিল না, বাই চান্স 8-10 নম্বর পেজে চলে আসে তাই, মানে এর নিচে যারা আছে ওদের অবস্থা এর থেকেও বেশি খারাপ, বুঝতে পারলেন? আচ্ছা, ওকে, আসলে এতগুলো কন্টেন্ট থাকার শর্ত এখানে রেজাল্ট কতগুলো দেখেন আপনি, রেজাল্ট আসছে মোটামুটি এত লক্ষ, মানে এত লক্ষ রেজাল্টের ভিতরে আমি 10 নম্বর পেজে আছে, মানে এতগুলো পেজ যদি আমি যাই আরো যাইতে পারবো, কিন্তু এতগুলো রেজাল্ট আমি আরো পাবো। মানুষ যে যার মতো করে যা মন চাইছে তাই লিখে দিয়েছে, গুগল তো কিছু না কিছু তো দেখাইতে হবে, যে লিখছে ওকে তো দেখাইতে হবে, 7 নম্বর পেজে হোক, 10 নম্বর পেজে হোক, 15 নম্বর পেজে হোক, কিন্তু এদের অবস্থা এতটাই খারাপ যে তারা এআই জেনারেট কন্টেন্ট লিখে র্যাঙ্ক করার চেষ্টা করেছে। এটা কখনো সম্ভব না, এটা সম্ভব না। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এআই জেনারেটেড কন্টেন্ট আপনার যাতে কখনোই না হয়, যতই কষ্ট হোক না কেন আপনাকে নিজের হাতেই লেখা লাগবে, ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে হাতেই লেখা লাগবে। আপনি ক্লায়েন্টের কাজ করছেন বলে মানে কোন রকম ক্লায়েন্টকে ভংচং বুঝিয়ে দিবেন যে আমি এআই দিয়ে লিখে নিজের হাতে লিখে নি, ক্লায়েন্ট কি এতটাই বোকা, কারোর সে নিজে না পারে কারোকে জিজ্ঞেস করবে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে নেক্সট কি ছিল আমাদের এখানে, রেলিভেন্ট কিওয়ার্ড। এবার একটা জিনিস দেখেন, তার মেইন কিওয়ার্ড কি ছিল, এসইও, তাই না? এবার এসইও রেলিভেন্ট কিওয়ার্ড কি কি হয় বলেন দেখি।
এসইও রেলেভেন্ট কিওয়ার্ড কি হয়, যদি আমরা জানতে মানে বুঝতে না পারি যে এসইও রেলেভেন্ট কিওয়ার্ড কি হয়, তাহলে আমরা সার্চ দেব, প্রবলেম নেই। যে আমরা ফ্রি কিওয়ার্ড জেনারেটর কিংবা রিসার্চ টুলস আপনারা সার্চ দিতে পারেন, ঠিক আছে। জেনারেটর কিংবা যেটা দিবেন আপনারা। তা আমি পাইলাম মনে করেন যে এটা আমার সামনে আসলো, আমি কি করলাম এসইও এখানে পেস্ট করলাম, ফাইন্ড কিওয়ার্ড মানে লোকেশন টোকেশন অতটা খেয়াল করলাম না আমি, ওকে। আমার কি বলেছে এসইও পার্ক, এসইও জোন, এসইও মিনিং, হোয়াট ইজ এসইও, আচ্ছা এসইও সার্ভিসেস, ওকে। দেখি এসইও সার্ভিস সে ইউজ করেছে না এখন হবে। তারপরে এদের রেজাল্ট আমার খুব পছন্দ হলো না, রেজাল্ট পছন্দ না হলে আমরা গুগল অ্যাডসে চলে যাব, প্রবলেম নেই। সব থেকে ভালো সোর্স কোনটা, গুগল অ্যাডস। বুঝতে পারলেন, এটার মতো ভালো রেজাল্ট আপনাকে ফ্রিতে কেউই কখনোই দিবে না। তার মানে আমার অ্যাকাউন্টে চলে যাই, এআই দিয়ে সার্চ করলে থেকে গুগল অ্যাডসে ভালো, মানে এআই তো কে কিওয়ার্ড আপনাকে জেনারেট করে দেবে, বুঝতে পারলেন না। কিন্তু আমি একটা জিনিস কি করব, যে সিমিলার কিওয়ার্ড গুলো বের করব, ওটাও সিমিলার কিওয়ার্ডই, তবে ইয়াটা ভালো বেশি। আপনি যারা ট্রাই করতে পারেন, তবে আমার মনে হয় না যে গুগল অ্যাডস এর মধ্যে ভালো কাজ করবে। না না না, মেলা কাজ, গুগল অ্যাডস এর আলাদা টপিক আছে, ক্লাস আছে না আপনাদের। আচ্ছা, তারপর কি বললাম, ডিসকভার নিউ কিওয়ার্ডসে গেলাম, তারপরে এসইও দিলাম। আরেকটা কাজ আপনি কি ইন্টার দিবেন, যে লিখবেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। কারণ এর ফুল ফর্ম তো এটাও, মানুষ এটা লিখেও সার্চ দিতে পারে, তাই না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল, ওকে, দেন এন্টার। এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব, তাহলে দেখেন যে প্রচুর পরিমাণে কিওয়ার্ড আমাকে অটোমেটিক জেনারেট করে দেবে গুগল। যখন এটা জেনারেট করা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আমরা এখানে থাকলে একটু ডানের দিকে সরে যাবো, তাহলে ডাউনলোডের চিহ্নটা পেয়ে যাবো। যদি আপনাদের প্রথম দিকে এরকম থাকতে পারে, যদি চিহ্নটা খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন, হালকা ডানে গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে গুগল শিট, দেন ডাউনলোড। আপনারা চ্যানেল নামও দিতে পারতেন ওখানে। আচ্ছা, এবার আমরা কি কি করতে পারি, এই লেখাগুলো যেমন সিমিলার কিওয়ার্ড এগুলো না, মানে এসইও সার্ভিস, এসইও মার্কেটিং, এসইও এজেন্সি, তারপরে গুগল এসইও, এসইও কোম্পানি, এসইও অপটিমাইজেশন, তারপরে ব্যাকলিংকস, এসইও স্পেশালিস্ট, মানে এই সব টাইপের কিওয়ার্ড গুলো আমরা কি করতে পারি, আমার কন্টেন্টের মাঝখানে জায়গা জায়গাতে ইউজ করতে পারি, কারণ মানুষ এগুলো লিখে সার্চ দেয়, মানে সার্চ দেয় বিধায় তো এগুলো কিওয়ার্ড র‍্যাঙ্ক করে আছে না। বুঝতে পারলেন, যেমন এখানে আছে এসইও ওয়েবসাইট, আমরা কোথাও যদি একটা একবার হলেও এসইও ওয়েবসাইট লিখে মানে আমার ওয়েবসাইটে কন্টেন্টের ভিতরে অ্যাড করতে পারি, তাহলে কি করবে, যখন অডিয়েন্স সার্চ দিবে এসইও ওয়েবসাইট লিখে, যেহেতু আমার কন্টেন্টের ভিতরে এসইও ওয়েবসাইট কথাটা লেখা আছে, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা তার সামনে আসার সম্ভাবনাটা অনেক বেশি। বুঝতে পারলেন, এই জিনিসগুলো দেখতে হবে। আর যখন আপনারা রিসার্চ করবেন, তখন দেখবেন যে কোনগুলোতে সার্চ ভলিউমটা বেশি, এভারেজ মান্থলি সার্চ, এবং সেটা মানে পার্সেন্টেজ বাড়ছে কিনা, যেটা কমছে সেটা দরকার নেই, ঠিক আছে। তবে কমার পরেও যদি এভারেজ মান্থলি সার্চটা ভালো থাকে, তাহলে নিতে পারেন, সমস্যা নেই। তাছাড়া এই যে মিডিয়াম যেগুলো আছে, এগুলো আর নিবেনই অবশ্যই, আননোন যেগুলো, এগুলো নেওয়ার দরকার নাই, মিডিয়াম গুলো নেবেন। বুঝতে পারলেন, এভাবে আপনার এই কিওয়ার্ড গুলো জাস্ট এক জায়গাতে করে চেষ্টা করবেন যে কন্টেন্টের মাঝখানে জায়গা জায়গাতে এই কথাগুলো ইউজ করা। এমন না যে আপনাকে ইউজ করাই লাগবে, কিন্তু চেষ্টা করবেন, কারণ মানে যেগুলো কাছাকাছি কিওয়ার্ড কিংবা রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ইউজ করা কিন্তু একটা এসইও অপটিমাইজ কন্টেন্টের জন্য খুবই জরুরি। বুঝতে পারলেন। আচ্ছা, এরপরে নেক্সট কি প্রবলেম আছে দেখি। তারপর হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। এখন দেখেন তার ইউআরএল কে সে অপটিমাইজ করেছে, দেখি তো, তার মেন ইউআরএল হওয়ার কথা কি ছিল, হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা এসইও, মানে ইউআরএল এর ভিতরে সিলেক্ট তার কি হওয়ার কথা ছিল, মানে মেন কিওয়ার্ড কি হওয়ার কথা ছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা এসইও, কিন্তু সে মেন কিওয়ার্ড কি দিছে দেখেন, প্রফেশনাল, মানে মার্কেটিং ব্লগ, তারপর কি হচ্ছে প্রফেশনাল এসইও কনসালটেন্ট।
মানে এটা কোনোভাবে এই কন্টেন্টের সাথে যায়, তার লিঙ্ক যেটা দিয়েছেন, তার কাছে লিঙ্ক পরিবর্তনের অপশন ছিল না? অবশ্যই ছিল, সে চাইলে তার লিঙ্ক পরিবর্তন করতে পারতো। যেমন আমরা ব্লগার এখানে লিঙ্ক পরিবর্তন করতে পারি না পারমালিঙ্ক থেকে? এখানে কি আমরা নিজের মতো লিঙ্ক তৈরি করতে পারি না? অবশ্যই পারি। তার মানে তার কাছে তো সেই অপশনটা ছিল, সে চাইলে তো এখানে তার লিঙ্কটা পরিবর্তন করে মেন কিওয়ার্ডটা এখানে বসাইতে পারতো। যেমন মেন কিওয়ার্ড কি এসইও, সে মেন কিওয়ার্ড বসাইতে পারতো না এখানে? সে বসায় নাই, সে ডাইরেক্ট যা মনে আসছে তাই দিয়ে দিয়েছে, ওভাবে তার ওয়েবসাইট চলছে। এভাবে কি সে র্যাঙ্ক করতে পারবে? কোনোভাবে সে জীবনে ফার্স্ট পেজে যাইতে পারবে না। তার মানে অবশ্যই আপনাকে যেগুলো করবেন, মানে আপনারা এটা নিয়ে যেই সকল কাজগুলো করবেন অবশ্যই মাথায় রাখবেন এই কয়টা নিয়ম মেনটেন করতে। আপনি যদি কোনোভাবে এই কয়টা নিয়মের বাইরে যান, আপনার কন্টেন্ট যতই সুন্দর হোক, যতই দেখতে ভালো হোক না কেন, র্যাঙ্ক কখনোই করবে না অন পেজেসের ক্ষেত্রে। বুঝতে পারলেন? তাই অবশ্যই আপনারা কন্টেন্ট লেখার সময় এই জিনিসগুলো মাথায় রেখে কন্টেন্ট লিখবেন। এর বাইরে আপনাকে এক্সট্রা খাটতে করার প্রয়োজন। আপনি শুধু দেখবেন যে হ্যাঁ আপনার স্ট্রাকচার ঠিক আছে, ঠিক আছে। আমি কিওয়ার্ড টাইটেলে দিয়েছি, আমি ডেসক্রিপশন মানে কিওয়ার্ড ইউজ করেছি। আমার হেডিং ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে ঠিক, না থাকলে ঠিক করতে হবে। তারপর আমার ইমেজ ঠিকঠাক আছে, আমার ইমেজের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, আমি ইমেজে ওয়াল্টার টেক্সট ইউজ করলাম কিনা, ইমেজ এসইও করলাম কিনা, ইমেজ এসইও করতে পারেন আপনারা, ইমেজের ভিতরে আমি ট্যাগ ইউজ করলাম কিনা। তারপরে কি আছে, আমি ইন্টারনাল লিঙ্ক একটা হলেও ইউজ করলাম কিনা, এক্সটার্নাল লিঙ্ক আমি একটা হলেও ইউজ করলাম কিনা, মানে এটা দেওয়াই লাগবে যেহেতু এসইও রুলস এটা। তারপরে কি বলছে, ডেপথ অফ আমার কন্টেন্ট আমি বিস্তারিত সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারলাম কিনা। তারপর হচ্ছে রেলিভেন্ট কিওয়ার্ড ইউজ করলাম কিনা। আর কি আমি আমার ইউআরএলটা মেন কিওয়ার্ড যেটা ওইটা দিলাম কিনা। এটা মাথায় রাখবেন, এই কয়টা জিনিস যদি ফলো করেন অন পেজ এসে একেবারে পানির মতো সহজ। আপনাকে এক্সট্রা বুদ্ধি খাটায় এক্সট্রা কাজ করা লাগবে। আপনি শুধু এই কয়টা মিলাবেন আপনার কন্টেন্টের সাথে, যে আমার কন্টেন্টের ভিতরে যদি এই কয়টা থাকে তাহলে এনাফ, আর যদি এই কয়টা কম থাকে করে ফেলবো, আর যদি এই কয়টা বেশি থাকে তাহলে হাত দেওয়ার দরকার নেই। তবে অতিরিক্ত কোনো কাজ করবে না, অতিরিক্ত কিওয়ার্ড, অতিরিক্ত লিঙ্ক, অতিরিক্ত ইমেজ, এগুলো কোনোটাই বানানো। বুঝতে পারলেন? তাহলে আপনার আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে যে একটা এসইও অপটিমাইজ কন্টেন্ট লিখবেন এই নিয়মটা মেনটেন করে। আমি তো দেখাই দিলাম যে একটা ওয়েবসাইটে মানুষ কি কি ভুল করতে পারে, যেহেতু এর ওয়েবসাইটের পুরোটাই ভুল। এর জন্য আমি 7-8 নাম্বার পেজে গেলাম, কারণ প্রথম 2-3 পেজে এরকম মানে ভুল পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তারা অলরেডি সব করে ফেলেছে, করেছে বলে তোরা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে, তাই না? এই জন্য আমি 7-8 নাম্বার পেজে গেলাম। বুঝতে পারলেন? আপনার চেষ্টা করবেন যে একটা কন্টেন্ট লেখার যেটাতে শুধুমাত্র ওই রুলস গুলো মেনটেন করছে। বুঝতে পারছেন? সেটা এআই জেনারেটেড হোক আর আপনার নিজের হাতে হোক, মানে এআই জেনারেটেড তো সেটা আপনার উপর নির্ভর করছে, আপনি নিজে থেকে যদি বেশি সময় দিয়ে করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে এআই জেনারেটেড করতে পারেন, প্রবলেম নাই, তবে এই নিয়মগুলো যাতে ওর ভিতরে অবশ্যই থাকে। আর সাথে মেন শর্ত হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট কখনো গুগলে র্যাঙ্ক করবে না। ক্লিয়ার? এবার আমি এটার সাথে আরেক কিছু জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে ভাইরাল মার্কেটিং। ভাইরাল মার্কেটিং বলতে কি বোঝায়, যে কোনো একটা ভাইরাল টপিকের সাথে মিলে নিজের বিজনেসটাকে গ্রো করাকে ভাইরাল মার্কেটিং বলে, মানে সহজ কথাতে মেনলি এটাই দাঁড়ায়। ঠিক আছে? তবে এটার কিছু কাজ, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যে কোন জিনিসটার সাথে আপনি মার্কেটিং করতে পারবেন। আপনি যে এখন আপনি এটা বলতে পারবেন না যে যে কোটা আন্দোলনের যারা শহীদ হইলো, মানে ওদের জন্য আমার শোরুমে ডিসকাউন্ট দিচ্ছি, এরকম কিছু কথা তো বলা যাবে না। ঠিক আছে? আপনার মিলাইতে হবে যেটার সাথে আপনার বিজনেসটা ম্যাচ করছে, কিংবা যেটার সাথে আপনার টপিকটা ম্যাচ করছে। মনে করেন, হ্যাঁ মনে করেন যে বাংলাদেশের খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে, আপনি একটা ইয়া দিলেন আপনার কিওয়ার্ডের জন্য, কিংবা আপনি মার্কেটিং একটা জিনিস নিয়ে করলেন, যদি বাংলাদেশ জিতে তাহলে ভাই আমার দোকানে 20% ডিসকাউন্ট থাকবে কালকের জন্য, শুধুমাত্র কালকের জন্য। এখন মানুষ তো ওয়েট করবে যে হ্যাঁ যদি বাংলাদেশ কোনোভাবে জিতে যায় তাহলে 20% ডিসকাউন্ট আমি কি কি পাচ্ছি এই দোকান থেকে, সেইটা নিয়ে রিসার্চ করতে বসে পড়ো। তখন আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার চান্স থাকবে। আপনি অবশ্যই আগে উল্লেখ করে দেবেন, প্রয়োজনে ফেসবুক অ্যাড চালাতে হবে, প্রয়োজনে গুগল অ্যাডস চালাতে হবে। তারপর কি হচ্ছে, সার্চিং ট্রেন্ডস, আপনাকে জানতে হবে কোন সময়তে কোন সার্চটা বেশি করে মানুষ। এটার জন্য আমরা কি ইউজ করতে পারি, গুগল ট্রেন্ডস দেখাইছি আপনাদেরকে, দাঁড়ান দেখি গুগল ট্রেন্ডস আলাদা ক্লাস আছে, হ্যাঁ আমি দেখাচ্ছি এখন, হ্যাঁ সমস্যা নেই। এর জন্য আপনারা কি করবেন, গুগল ট্রেন্ডস ইউজ করবেন। ঠিক আছে? গুগল ট্রেন্ডস, ওকে গেলাম, যার পরে গুগল ট্রেন্ডস, দেন আমরা সার্চ দিব। যদি আমরা সার্চ দিয়ে হচ্ছে আইফোন, আইফোন কত 6 দিলাম, 6 দেওয়ার কারণ আছে আমি দেখাচ্ছি। আইফোন মানটা ভুল করেছি না, এটা কয় সাল? আচ্ছা আইফোন 6 না, আইফোন হচ্ছে
12 12 প্রো ম্যাক্স, 12 প্রো। আইফোন বাড়াইছে কত সালে? এই 12 প্রো। এবার একটা জিনিস খেয়াল করবেন, এখানে এটা যে পাস্ট ডে দেওয়া আছে, আমরা কি করব, বাংলাদেশে আইফোনের চাহিদা গত, মনে করেন আপনি একটা আইফোন 12 প্রোটা সেল করবেন, কিন্তু সেল করার আগে আপনি তো আগে পারচেজ করতে হবে কোথাও না কোথা থেকে পাইকারি দামে। মনে করেন পাইকারি দামে পারচেজ করার আগে আপনি রিসার্চ করতে যাচ্ছেন যে প্রোডাক্টটা যে আমি সেল করবো, প্রোডাক্ট আসলে কি মানুষ সার্চ দেয়, মানুষ এখন কিনছে প্রোডাক্টটা, এটা আপনাকে বুঝতে হবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেন্ডস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করলাম এখান থেকে, মনে করেন যে লাস্ট 90 দিনে মানুষ আইফোন রিলেটেড মানে আইফোন 12 রিলেটেড কেমন সার্চ দেয় এটা দেখি। মোটামুটি ভালোই। যেমন দেখেন যে যে সার্চ ছিল দিতে দিতে ধাপ করে পড়ার কারণ কি, ওই যে আমাদের দেশের এই সিচুয়েশনের কারণে মানুষ তো তখন আইফোনের চিন্তা করছিল, তখন চিন্তা করছিল নিজেদের অধিকার আদায়ের চিন্তা, ঠিক আছে না? আবার যখন ওটা শেষ হয়ে গেছে মানুষ আইফোন 12 প্রো সার্চ করা শুরু করেছে। তার মানে কি, আপনি চাইলেই আপনি এখন এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারেন না। এভারেজ সার্চ অবশ্যই 50 এর উপরে যেতে হবে। এই যে যেমন 50 লেখা আছে না, এই যখন দেখবেন যে এই লাইনের নিচে আসছে তখন চেষ্টা করবেন যে ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস না করার। বুঝতে পারলেন? যখন এই লাইনের নিচে চলে আসবে তখন চেষ্টা করবেন প্রোডাক্টটা নিয়ে বিজনেস না করার, কারণ এটা আরো ডাউন যাওয়ার সম্ভাবনাটা বেশি। বাই চান্স উপরে যেতে পারে, তবে ডাউন যাওয়ার সম্ভাবনা, যেমন এটা ধাপ করে নামার পরে দেখেন কোথাও কিন্তু নামে নাই, এখানে নামছে অল্পেরটা আবার উঠে গেছে, এখানে অল্পেরটা নামছে আবার উঠে গেছে, কিন্তু এখানে নামছে তো নামছে এমন ভাবে নেমে গেছে আর উঠতে পারেনি। আবার যখন হঠাৎ করে সব প্যান্ডামিক ঠিক হয়ে গেল তখন আবার টান মারলো। হ্যাঁ, নেট অফ ছিল, এই যে গুড। আচ্ছা দেখেন আস্তে আস্তে সার্চ ভলিউম কোথা দিকে আছে, উপরের দিকে, তার মানে আপনি চাইলে এখন আইফোন 12 প্রো ম্যাক্স 12 নিয়ে বিজনেস করতে পারেন। এবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কোনটার সাথে মিলে আমি বিজনেসটা করব। বর্তমানে ভাইরাল টপিক কি ছিল, মনে করেন যে ওই কোটা আন্দোলনে, মনে করেন ঠিক আছে, আপনি এখন বললেন যে একটা ডিসকাউন্ট দিলেন, কোটা আন্দোলনে যারা সামিল হয়েছিল তাদেরকে আমি আমার এই প্রোডাক্টে 10% ডিসকাউন্ট দেবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, কি আপনাদের ওখানকার কোনো প্রুফ দিতে হবে আপনাকে। আমি বললাম, অনেক স্টুডেন্ট এসে তারাই গেল যে আচ্ছা ঠিক আছে আমি 10% ডিসকাউন্ট দিব। আমি বললাম যে ভাই তুমি একটা করে ছবি তুমি দেখাও, তোমার ওই ছবির সাথে আমার ফোনটা দিব, যে তোমার আবার একটা ছবি তুলে আমার ওয়েবসাইটে কিংবা আমার ফেসবুকে পোস্ট করবো যে দেখেন আমি কোটা আন্দোলনের সাথে আছি। বুঝতে পারলেন? মানে জিনিসটা মেনটেন করতে হবে এমন ভাবে যে ভাইরাল টপিক গুলোর সাথে যাতে আপনার প্রোডাক্টটা মিলায় কোনোভাবে বিজনেসটা করে নেওয়া যায়। বুঝতে পারছেন? এই হলো বিষয়। এটা হচ্ছে ট্রেন্ডের মানে ইয়ার কাজ, মানে ভাইরাল টপিকের কাজ, ভাইরাল মার্কেটিং এর কাজ। বুঝতে পারলেন? খুব একটা বেশি জটিল জিনিস না, মানে জাস্ট একটু মাথা খাটান তাইলে অবশ্যই মানে জিনিসগুলো আইডিয়া বের হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আগামীকালকে আমরা কি শিখবো, গুগল সার্চ কনসোলের কাজ শিখবো, মানে আমাদের ওয়েবসাইট কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হয়। আমরা দেখি না যে এইসব ওয়েবসাইট গুগল আসে কিন্তু আমাদের ওয়েবসাইট আসে না কেন? আচ্ছা, যেমন হচ্ছে আমার ওয়েবসাইটটা ডিরেক্ট যদি আমরা ওয়েব ডিরেক্ট সার্চ দিয়ে, কিছু নাই, এটা জাস্ট একটা কিওয়ার্ড, আমরা যে সার্চ দিয়ে আমার ওয়েবসাইট সবার উপরে আসে, কিন্তু আপনাদের ওয়েবসাইটে তো নাম দেওয়া আছে কিন্তু আসে না কেন? এটা একটা কারণ আছে না, কারণ এটা সার্চ কনসোলে সাবমিট করা লাগে। কি করা লাগে? গুগল সার্চ কনসোলে জিনিসটা সাবমিট করা লাগে, তারপরে গিয়ে সেটা আপনার সার্চে আসবে, আদারওয়াইজ সার্চে আসবে না। ওকে, আচ্ছা এটাই কিভাবে করেছি আমি সেটা শিখবো আগামী ক্লাসে, ঠিক আছে?